আহারে, তোর এই জীবনটা দেখলে না আমার আসলে বড্ড কষ্ট হয়। এই দেখ না, তোর বান্ধবী হয়েও, সমবয়সী হয়েও আমার বিয়ে হয়ে গেছে সেই 2 বছর আগে, কিন্তু আজও তুই সেই তোর দাদার বৌদির সংসারের ঘানি টেনেই চলেছিস। আর কত এভাবে চলবে বলতো? এবার একটা তোর দাদাকে বলে নিজের সংসার পাত। আসলে কি হয়েছে কৃষ্ণা জানিস তো, তোর ওই চেহারাটার মতোই তোর ভাগ্যটাও কালো। না হলে এরকম কি কোনো মেয়ে হয় যে বয়স হয়ে গেছে বিয়ে করার, তবে বিয়ে হচ্ছে না? কি যে বলিস না, আমাকে যদি কেউ পছন্দ না করে তাহলে আমি কি করে বিয়ে করব বলতো? তোরা হচ্ছিস অনেক সুন্দরী, তোদের সাথে আমার তুলনা দিলে অনেকটা বেমানান হয়ে যায়। আমার ভাগ্যে যা আছে তাই হবে, আমাকে নিয়ে তোর এত ভাবতে হবে না। তারপর তোর সংসার কেমন চলছে সেটা আমাকে বল। আমার আবার সংসার কেমন চলছে নিজে দেখে বুঝিস না? এই যে দেখ, আমার পা থেকে মাথা অবধি শুধু সোনার গয়না। এই সব কিছু আমার স্বামী এনে দিয়েছে গতকালকে, তাই তো বাপের বাড়িতে আজ এলাম, যেন সবাইকে একটু দেখাতে পারি। এদিক দিয়ে যাচ্ছিলাম, তোর সাথে দেখা হয়ে গেল। তোর কি ভাগ্য রে, তোর মুখটা তো আগের থেকেও বেশি পড়ে গেছে। এভাবে বলিস না রে, আমার এমনিতে মনে অনেক কষ্ট। তোর জন্য সবসময় প্রার্থনা করি তুই যেন আরো সুখী হোস। আর আমি একটা কোনো মেয়ে হলাম বল, আমার যেমন দাম তার থেকে একটা কুকুরের দাম অনেক বেশি। তা একদম তুই ঠিকই বলেছিস, মেয়েদের আবার রূপ থাকতে হয়, রূপ ছাড়া মেয়েদের কোনো দাম নেই। তোর যদি আমার মতো রূপ থাকতো তাহলে এতদিনে সংসার হয়ে যেত তোর। আর আজ দেখ তোর কি ভাগ্য। ঠিক আছে তুই থাক কেমন, আমার বাড়িতে যেতে হবে। আরে ওরে দেখ দেখ, আসছে আসছে, ওই কৃষ্ণাটা আসছে, দেখ মুখটা ঠিক ঠিক বাদরের মতো। ওর থেকে তো বাদরও সুন্দর আছে, কালোর কালো, বিচ্ছিরি দেখতে একদম, মনে হচ্ছে কোনো নর্দমা থেকে উঠে এলো। আমি তোকে নিশ্চয়তা দিতে পারি এ মেয়ের কোনো দিন বিয়ে হবে না। আচ্ছা তোমাদের কি আর কোনো কাজ নেই? ঘরের খেয়ে কেন বনের মোষ তাড়াচ্ছ? আমি আমার মতো, আমি তো কারো কোনো পাকা ধানে মই দিই না। কেন তোমরা আমার পেছনে সবসময় লেগে থাকো? আমি আমার মতো করে চলি, আমার তো কারোর সাথে কোনো দ্বন্দ্ব ঝামেলা কিছুটি নেই। এই হতচ্ছাড়ি এই, আমরা কাকে বলেছি না বলেছি, তোরে তো লাগছে কেন রে? আমি কি তোকে কিছু বলেছি নাকি? আর তোকে যদি বাঁদরের মতো দেখতে লাগে সেটা আমাদের বললেই সমস্যা কি? আমাদের মুখ আছে, আমরা বলবো না? নিজের মুখটা আয়নায় গিয়ে দেখতে পারিস না যে কতটুকু বিচ্ছিরি দেখতে? তুই যে রাস্তা দিয়ে যাস সেই রাস্তাটাই তো ময়লা হয়ে যায়। একদম ঠিক বলেছো তুমি, এরকম কালো মেয়ে আমাদের এই গায়ে একটাও নেই। দেখো না, মুখটা দেখতে কেমন যেন লাগছে, মনে হচ্ছে এই গ্রামের অভিশাপ সে। আচ্ছা শোন কৃষ্ণা, তোকে কিছু কথা বলি। গ্রাম ছেড়ে চলে যেতে পারিস না? তুই এত কুৎসিত দেখতে যে গ্রামের বাচ্চারা তোকে দেখলে ভয় পায়, তারা ভাবে ভূত এসেছে। আমার এতে কি দোষ? আমি কি নিজেকে নিজে বানিয়েছি বলো? আর আমি যদি আমাকে বানাতাম তাহলে তোমাদের মতোই সুন্দরী করে বানাতাম। ঈশ্বর আমাকে ভালোবেসে বানিয়েছেন, কেন তোমরা শুধু শুধু আমাকে অপমান অপদস্থ করো? আচ্ছা ঠিক আছে, আমি পরের বার থেকে লুকিয়ে লুকিয়ে চলাফেরা করব। কি? হ্যাঁ, কি রে নবাবের বেটি, সারাটা দিন কি তোর পুকুর ঘাটে কাটিয়ে দেবার ইচ্ছে ছিল নাকি? দুটো থালা বাসন নিয়ে কি গোচর গোচর ফসর ফসর করে আসলি শুনি? তেমন কিছু না বৌদি, ওই যে পার্বতী আছে না, তার তো বিয়ে হয়ে গিয়েছিল। অনেক দিন পর দু বান্ধবীর দেখা হলো পুকুর ঘাটে। আমি চলে আসতে চেয়েছিলাম, কিন্তু ও আমাকে ছাড়লো না। দুঃখ সুখের অনেক আলাপ করলাম ওর সাথে। ওরে বাবা রে বাবা, তা ওর সাথে দুঃখ সুখের কি আলাপ করলিটা কি শুনি? ও তো খুব সুন্দরী একটা মেয়ে, তার বিয়ে হয়ে গেছে, বছর খানে হয়ে গেছে, ওর সাথে তোর কিসের আলাপটা হলো শুনি? নিজে তো আইবুড়ো হয়ে থেকে গেলি। আসলে বৌদি, আমার কপালটা অনেক খারাপ, না হলে আমার সব বান্ধবীদের বিয়ে হয়ে গেল, আমাকে কেউই তো পছন্দ করলো না গো। ওদের মতো তো আমারও অনেক ইচ্ছে হয় যে আমারও একটা সংসার হোক, আমার স্বামী থাকুক, কিন্তু আমি যা চাই উপরওয়ালা তো তা চান না। তিনি চান আমি যেন দুঃখের সাগরে সবসময় ভাসি। ওরে বাবা রে বাবা,
উপরওয়ালা কি চায় সেটাও তো তুই ভালো মতোই জানিস। তাহলে তাহলে শোন, আমরা কি চাই? আমরা চাই তুই কোথাও পড়ে মরে যা, না হলে কোথাও পালিয়ে যা। তোর বিয়ে হচ্ছে না দেখি এই পাড়াগাঁয়ে মানুষজন আমাদেরকে ছি ছি করে, তোর দাদাকে মানুষজন এইসব ওসব কথা শোনায়। তোর কি ভালো লাগে তোর দাদা তোর জন্য কথা শোনে? আসলে সব দোষ হয়েছে আমার স্বামীর, না হলে তোকে কেন ঘরে বসিয়ে বসিয়ে খাওয়ানো লাগবে? তোর বাবা মা তোকে ছেড়ে যখন মরে গিয়েছিল তখন তুই মরে যেতে পারলি না ওদের সাথে? হতচ্ছাড়ি, এখন এসেছিস আমার কপালটা পুড়তে। কি গো রাঘব ভাই, খেতে ফসল কেমন ফললো? আর ফসল বৌদি কোনো রকম চলছে আর কি। বাবা, তা তোমরা স্বামী স্ত্রী কোথায় গিয়েছিলে বলো তো? আর কোথায় যাব বলো তো, আগামীকালকে আমার একমাত্র ননদিনের বিয়ে বলে কথা, তাই কিছু কাঠ কিনে এনেছি। বাড়িতে কালকে মহাভোজ হবে, তাই তো কাঠের প্রয়োজন আছে। তা তোমার বোনের কি খবর? মেয়েটার কপালটা কি পোড়া, পোড়া মুখ নিয়ে জন্মগ্রহণ করে এখন কোনো স্বামী জোটাতে পারছে না। কি কষ্ট বলো তো তোমার বোনটার। শোনো ভাইয়া, একটা কথা বলি, একটা পাত্র সন্ধান অবশ্য আছে আমার কাছে। তুমি চাইলে আমি তাদেরকে কথা বলে তোমাদের বাড়ি পাঠাতে পারি। আসলে তোমার বোনকে নিয়ে এই পুরো গাঁয়ে সমালোচনা হচ্ছে। সবাই বলা বলি করছে যে তোমার বোন নাকি একটা অপয়া। আর বলো না, ওই কৃষ্ণাকে নিয়ে আমি বড্ড বিপদে পড়েছি। সারা দিন রাত গিন্নির ঘ্যান ঘ্যানানি শুনে শুনে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর পাছে লোক তো আছেই। তা কোন পাত্রের কথা বললে আগামীকাল দয়া করে ওদেরকে আমার বাড়ি পাঠিয়ে দিও। আমি বেশি হলে এই জমিটা বিক্রি করে আমার বোনের বিয়ে দিয়ে দেব। মেয়েটাও তো একটু চায় যে ওর সংসারপাতি হোক। তা তো ঠিক আছে ভাই, কিন্তু একটা কথা মনে রেখো, তোমার ওই কালো বোনের জন্য না মোটা অঙ্কের যৌতুক দিতে হবে। আর কোনো চিন্তা করো না, পাত্রীর যেমন ধরন সবকিছু আমি ওনাদেরকে বলে দেব, তাহলে আরো ভালো হবে। আচ্ছা তাহলে ভাই থাকো কেমন, আমরা তাহলে গিয়ে আমার ননদের তোড়গোড়টা শুরু করে দেই। মেয়েটার বিয়ে আর অত সুন্দরী দেখতে, সবাই শুধু বাবা দিচ্ছে। আর পাত্র খুব বড় ঘরের, 1 টাকাও যৌতুক লাগছে না গো। এই শোনো, তোমার ওই কালী বোনটার খাবার জোগান দিতে দিতে কোন দিন যে বাড়ি ভিটে মাটি বিক্রি করতে হয় কে জানে। তাকে তো কোনো কাজকর্মই করতে দেখি না, সারাটা দিন শুধু এই পাড়া ও পাড়া করে ঘুরে বেড়ায়। আর মানুষজন ওর কারণে বিরক্ত হয়ে ঘর তালা বন্ধ করে ঘরে বসে থাকে। বাচ্চারা বুঝেছো, বাচ্চারা ওকে দেখে ভয় পায়, ভাবে ভূত এসেছে গ্রামে। শ্যামার এবার একটা ব্যবস্থা আমি করবো গিন্নি। আগামীকালকে শ্যামাকে দেখতে আসবে, বুঝেছো? শোনো, কালকে আমার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। তোমাকে পাত্রের মায়ের কাছে হাতে পায়ে ধরে হলেও ওকে বিয়ে করানোর জন্য তোড়জোড় করতে হবে। বলবে যে আপনারা যা যৌতুক চান সব আমরা দেব। আর কালকে পাত্রের মা আর বৌদি আসবে, তাই পুরুষ মানুষ থাকার কোনো মানেই হয় না। আর এমনিতেও তো আমি বাড়িতে থাকবোই না। বাবা বাবা বাবা, বোনের বিয়ের জন্য কত চিন্তা তার। আর আমি যে বলছি আমাকে একটা সুন্দর গলার হার বানিয়ে দাও, সেটার বেলায় তো টাকা পয়সা তোমার পকেট থেকে বেরোয় না। তা বলি, আমার বেলায় টাকা পয়সা থাকে না কেন শুনি? বোনের বেলায় তো ঠিকই টাকা গজগজিয়ে বেরিয়ে পড়ছে। শোনো, যে টাকা দেবে সব টাকা আমাকে দাও, আর ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। এটা যদি পারতাম তাহলে অনেক আগেই করতাম, কিন্তু মা বাবা যে মাঝখানে আমাকে বলে গেল যে ওর যেন একটা ব্যবস্থা করে দেই। বাবা মায়ের কথাও তো আমাকে রাখতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, বুঝেছি বুঝেছি, আমাকে তো বোকা পেয়েছো তাই না? আমার মতো একটা সুন্দরী মেয়ে তুমি জীবনেও পেতে না। যদি মানুষ দেখতো যে তোমার বোনটা এরকম কালোর কালো, আমি তো তোমাকে দয়া করে বিয়ে করেছি, অন্য কেউ হলে না লাথি মেরে এতদিনে বাড়ি থেকে বের হয়ে যেত। ওহ গিন্নি, রাগ করো না। আমি সত্যি তোমাকে কথা দিচ্ছি, আগে কৃষ্ণর বিয়েটা হোক, তারপর দেখবে উত্তর পাড়ে জমিটা সবটা বিক্রি করে সব টাকা তোমার হাতে তুলে দেব। তারপর তোমার যা কেনার ইচ্ছে সব কিনবে, বুঝেছো গিন্নি? সব কিনবে। তুমি আমার একমাত্র সুন্দরী গিন্নি, তুমি একটা আবদার করবে আর সেটা আমি শুনবো না, এমনটা কি হয় বলো? শোন রে হতচ্ছাড়ি, কিছুক্ষণ পর তোকে পাত্রপক্ষ দেখতে আসবে। সুন্দর মতো ওই শাড়িটা পরে মুখে একটু ভালো মতো পাউডার মেখে একটু সাজসজ্জা করে ওদের সামনে গিয়ে দাঁড়াবি কেমন?
আর শোন, পাত্রপক্ষের সামনে একটু হাসি হাসি মুখটা করে রাখিস। তোর ওই বোতা মুখটা দেখলে না ওরা অজ্ঞান হয়ে যাবে রে ভয় পেয়ে। এটা তুমি কেমন কথা বলছো বৌদি? আমি এত কালো যে আমাকে যে সাজসজ্জাটাই করানো হোক না কেন, আমাকে সেটা একদমই মানায় না। আমি যেমন আছি তেমনই যদি কেউ আমাকে পছন্দ করে, সেটাই হবে সত্যিকারের পাত্রী দেখা। ওরে আমার সত্যবাদী সাবিত্রী রে, শোন, তোর ওই সত্যবাদিতার জন্যই না তোর এতদিনে বিয়ে হয়নি, আর হবেও না। তোকে বিয়ে দেওয়ার জন্য তোর দাদা জানিস উত্তর পাড়ের জমিটা বিক্রি করতে চলেছে। তুই যদি সুন্দরী হতি সাজ, তাহলে আমাদের ওই জমিটা থাকতো। আমাদেরকে যদি আর না মারতে চাস, তাহলে আমি যেভাবে বলছি সেভাবেই কর। আর তোর দাদাও বলে গিয়েছে যে আমার কথা যেন শুনে চলিস। আচ্ছা ঠিক আছে বৌদি, তুমি যেমনটা বলবে আমি তেমনটাই করব। তবু আমার জন্য তোমরা আর কষ্ট পেও না, আর আমিও চাই না আমার জন্য তোমরা কষ্ট পাও। এমনিতে জন্মের পর পর মা বাবাকে হারিয়েছি, এই কষ্টই তো আজ ভুলতে পারি না। আর আর দাদাকে আর কষ্ট দিতে আমি চাই না। হয়েছে হয়েছে, আর এত আবেগী কথাবার্তা বলে আমার মন গলানো লাগবে না। শোন, তোকে যেটা বলেছি সেটাই কর। আচ্ছা ঠিক আছে বৌদি। তা বলি, পাত্রীটা কোনটা শুনি? আপনারা কি আমাদের সাথে মশকরা করছেন নাকি? পাত্রীকে তাড়াতাড়ি ডাক দিন, আমাদের তো এত সময় নেই বাপু। আরে মাসি মাঝে, এই যে আপনাদের পাত্রী আমার সামনে দাঁড়িয়ে আছে। আপনাকে তো বলাই হয়েছিল যে পাত্রীর গায়ের রংটা একটু কালো। আপনারা কোনো চিন্তা করবেন না, আমার স্বামী যা যৌতুক দেবার সব দেবে। আর পাত্রী তো সব কাজ ভালো মতো জানে। তা তো বুঝেছি দিদি, কিন্তু পাত্রী যদি আরেকটু উজ্জ্বল গায়ের রং হতো ভালো হতো। আসলে আমার দেবর অনেকটাই উজ্জ্বল গায়ের রঙের, আর আমাদেরকে বলা হয়েছিল পাত্রীর গায়ের রং শ্যামলা। তবে আমার পাত্রীকে অনেক পছন্দ হয়েছে। এখন মায়ের যদি পছন্দ না হয়। বড় বউ, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তোমাকে এক্ষুনি পাগলের চিকিৎসা করাতে হবে। আমার ওরম সুন্দর ছেলেটার জন্য এরকম কালো কুচকুচে মেয়ে নিলে আমার ছেলে তো বাড়ি থেকে পালিয়ে যাবে। এইরকম মেয়েকে বিয়ে করার আগে আমার ছেলেকে আইবুড়ো করে সারা জীবন আমার কাছে রেখে দেব। আপনারা কি ভাবলেন? হ্যাঁ, আপনারা কি ভাবলেন যে যৌতুক দিলে আমরা এইরকম বৌমাকে ঘরের বউ করে নিয়ে যাব? আমার বড় ছেলের বউকে দেখুন তো, আমার বড় বউয়ের পাশে তো একে কাজের মহিলা বলতেও লজ্জা লাগবে। দেখেছিস হতচ্ছাড়ি, তোর জন্য অন্য গায়ের মানুষ এসে আমার ঘরে বসে আমাকে অপমান করে যাচ্ছে। তুই কোথাও পড়ে মরতে পারিস না? তোর জায়গা যদি আমি হতাম তাহলে কোন দিন কোথাও পড়ে মরে যেতাম। শোন, তোর অনেক সময় ঘনিয়ে গেছে। এই মুহূর্তেই বাড়ি ছেড়ে তুই চলে যা, আর কোনোদিন যেন এই বাড়িতে না ফিরিস সেই ব্যবস্থা তোর দাদাকে দিয়ে আমি করাবো। ঠিক আছে বৌদি, আমিও চাই না আমার জন্য তোমরা আর কষ্ট পাও। আমি এ বাড়ি ছেড়ে সারা জীবনের জন্য চলে যাচ্ছি, আর কোনোদিনই বাড়িতে আমি ফিরবো না। কোথাও গিয়ে পরে মরে থাকলেও আর তোমাদের নামও আমি উচ্চারণ করব না। আমাকে পারলে তোমরা ক্ষমা করে দিও। আর দাদাকে বলো আমার জন্য মানুষজনের আর কোনোদিন কথা শুনতে হবে না। আর আপনারাও আমাকে ক্ষমা করে দেবেন, আমার জন্য আপনাদের এত কষ্ট করে এত দূর গায়ে আসতে হয়েছে। আপনাদের ছেলের জন্য অন্য কোনো সুদর্শন পাত্রী দেখে বিয়ে করিয়ে নিন, আমার আর কাউকে পাত্রী দেখাতে হবে না। আমাদের যা সময় নষ্ট করার সব কাজ তো করে নিয়েছি হতচ্ছাড়ি, এখন আর বলে কোনো লাভ নেই। চলো চলো বড় বউ, এই বাড়ি ছেড়ে আমরা এক্ষুনি চলে যাই, না হলে এই অপয়ার বাতাসে আমাদেরও অপয়া লাগবে। পুরো জীবনটাই কাটিয়ে দিলাম পাত্রী দেখাতে দেখাতে। আমি যে আর পারছি না, আমি আর পারছি না বিধাতা। এই ছোট্ট জীবনে আমার যে বড়ই অভিযোগ তোমার কাছে। কেন কেন একটু সুখ আমাকে দিলে না? কেন তুমি আমাকে এরকম কালো করে বানালে? সবার মতো একটু সৌন্দর্য যদি আমাকেও দান করতে, কি এমন তোমার ক্ষতি হয়েছে তো বিধাতা? কেন কেন তুমি আমার সাথে এরকমটা করলে? আচ্ছা আচ্ছা, আমার কোনো যাওয়ার জায়গাই নেই।
কে তুমি কন্যা? এই জঙ্গলের মাঝখানে বসে বসে কান্না করছো? তোমার কি এমন দুঃখ, সেটা আমায় কি বলা যাবে? আমার অনেক দুঃখ জীবনে। এই জীবনে 50 বারের অধিক পাত্রী দেখালাম, সবাই শুধু পাত্রীকে দেখে গেল আর অপমান করে গেল, কেউই আর পছন্দ করলো না গো। আমি কালো বলে আমাকে গ্রামবাসীরা দেখতে পারেনি, আমার বৌদি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। কে বলছে তুমি কালো? যার মনটা ভালো সে কখনোই কালো হতে পারে না। আসলে তোমাকে দেখার চোখ কারোরই নেই, কিন্তু আমি তোমাকে দেখেই বুঝে ফেলেছি যে তুমি খুবই একটা ভালো মেয়ে। এই যে দেখো না, আমিও তো তোমার মতোই কালো, আমারও এ জগতে কেউ নেই। আমার ভাই আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল। আমাদের মধ্যে খুব একটা মিল আছে, তোমার জীবনটা যেমন আমার জীবনটাও ঠিক এমনই। এরপর থেকে আমি আর গায়ে ফিরিনি, আমি এই জঙ্গলের মাঝে একটা কুঠির বানিয়ে থাকতে শুরু করি। আপনি কি করে কুঠিরটা বানালেন আমাকে একটু বলা যাবে? কারণ আমারও একটা বাসস্থানের খুব প্রয়োজন। আমি কোথায় যাব, কি করব? আমিও তো একটা মানুষ। তোমাকে আলাদা কুঠির কেন বানাতে হবে গো? তুমি কি আমার সঙ্গে সারা জীবন থাকতে পারো না? তুমি কি আমার বউ হবে? আমি তোমাকে কথা দিচ্ছি, সারা জীবন আগলে রাখবো। আমার কৃপা মা কোথায় গেল গিন্নি? আমার মাকে তো সকাল থেকে দেখতে পাচ্ছি না। আর তোমার কৃপা মা, দেখো গিয়ে বনে জঙ্গলে আবার পশু পাখিদের সঙ্গে খেলে খেলে ঘুরে বেড়াচ্ছে। মেয়েটাকে নিয়ে আর পারলাম না, তখন বলেছিলাম যে ঘরে থাকিস মা, ঘরে থাকিস, তোর বাবা কাজে চলে যাবে। আমার কথা তো কোনো শুনলই না। মেয়েটাকে তুমিও তো একটু বোঝাতে পারো নাকি? আদরে আদরে তো একদম বাদর বানিয়ে ফেললে গো। আহা গিন্নি, তুমি একদম মন খারাপ করো না। আমার মেয়েটা ঠিক জায়গাতে আছে, জঙ্গলে বড় হয়েছে, সে তো পশু পাখিদের সাথে ঘুরে বেড়াবে, তাই না? তা তুমি তো একদম ঠিক কথাই বলেছো। তা তুমি কাজে যাবে কখন? সময় তো বয়ে চলেছে গো। এখনই বেরোবো গিন্নি। আরে আরে, এই জঙ্গলের মাঝখানে ইনি কে? আমি তো কিছুই বুঝতে পারছি না। হাই হাই, এখন আমি কি করব? কে আপনি? উঠুন, উঠুন বলছি। কে আপনি? এই জঙ্গলের মাঝে কেন পড়ে আছেন? আমি এক দুঃখিনী রে মা, আমার যে যাওয়ার কোনো জায়গা নেই, তাই আমি এই জঙ্গলে পড়ে আছি। তোর বাড়ি কোথায় রে মা? আমার বাড়ি তো একটু সামনেই, দয়া করে আমার সাথে চলুন, আমি আপনাকে বাড়ি নিয়ে যাচ্ছি আমার। আপনাকে তো দেখে অসুস্থ মনে হচ্ছে, চলুন চলুন আমার সাথে। মা জানো, ইনি জঙ্গলের মাঝে অসহায় হয়ে পড়েছিলেন, আমি তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে এসেছি। কি হলো মা? ওনাকে ধরে নিয়ে ঘরে যাও একটু। কৃষ্ণা, তুই তুই এখানে? আমি তো বিশ্বাসই করতে পারছি না যে তোর একটা সংসার আছে, তোর একটা ফুটফুটে মেয়ে আছে। হায় রে, আর আমি জীবনে কি করলাম? জানিস জানিস কৃষ্ণা, তোর দাদা 2 বছর আগেই মারা গেছেন। কি কি বলছো এসব তুমি বৌদি? দাদা মরে গেছে মানে? দাদাকে শেষ দেখাটাও দেখতে পারলাম না গো। দাদা, আমার একমাত্র দাদা। আর আমার দেখ আমার কি অবস্থা, আমি যে সারা জীবন নিঃসন্তান হয়ে রয়ে গেলাম। আমি আমি সুন্দরী ছিলাম ঠিকই, কিন্তু ভাগ্যটা যে আমার এত খারাপ হবে আমি যে কল্পনাও করতে পারিনি। অপরদিকে দেখ, সব থেকে কুৎসিত মেয়েটারও আজ কত সুন্দর মেয়ে আছে, একটা একটা এত সুন্দর সংসার রয়েছে। আমি আমি তোর কাছে ক্ষমা চাইবো না, কারণ কারণ ওই মুখটাও যে আমার নেই। এসব কথা বলো না বৌদি, কিন্তু তুমি জঙ্গলে কি করছো সেটা আমায় বলো। তোর দাদা আমার জন্য অনেক ঋণ করে গয়না বানিয়ে দিয়েছিল, সে ঋণের টাকা পরিশোধ করতে পারেনি বলে সব গয়না সহ সব জমি জমিদার মশাই নিয়ে নিয়েছে, আর আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে রে। আমি আমি চললাম রে, আমি চললাম। দাঁড়াও বৌদি, যেও না বৌদি, দাঁড়াও, আমার কথাটা শোনো। আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি বৌদি, বৌদি।